দেবযানী দেবযানী, ওইদিকে দেখো, গুরুদেব আসছেন। বলরাম, তোকে এরকম বিচলিত কেন দেখাচ্ছে? বাগানের কাজ মন দিয়ে করতে হয়। দেখো ওরা কিভাবে মন প্রাণ ঢেলে বাগানের কাজ করছে। তুমিও ওদের মতন কিছু শেখো। আমাদের গুরুদেব খুব ভালো, আমাদের দুজনকে খুব ভালোবাসেন। তুমি একদম ঠিকই বলেছো। আর বলরামের ওপর খালি রাগ করে, এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে দেবযানী? এই নাও, এতে 1000 মুদ্রা আছে। বাকিটা কাজ পুরো হয়ে গেলে দেব। ঠিক আছে, আজ্ঞা দিন। কাল ফেরার সময় জঙ্গলের মাঝে আমরা গুরুমার উচিত ব্যবস্থা করে দেব। কাল ফেরবার সময় গুরুমা হয়ে যাবে নিখোঁজ, আর তারপরে এখানের গুরুমার স্থানটি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এই আশ্রম পুরোপুরি আমার হয়ে যাবে। এর মানে হলো যে আমাদের গুরুমা, না, গুরুমাকে বাঁচাতেই হবে, আমাকে কিছু একটা করতে হবে। ভাই মাট্রু, ওই দেখ ওরা আসছে, পেরেকগুলো ওদের সামনে ফেলে দে। এটা কি? কিছু হলো না তো? আরে ভাই গাট্রু, হ্যাঁ, দাদা, তুমি এখানে বসো, আমি ভোগ নিয়ে আসছি। গুরুমা, আমি কি বসতে পারি? কি হয়েছে বলরাম, তোমার আসতে আজকে এত দেরি হলো কেন বলো? গুরুমা, জগাকে পিঠে দিয়ে আসতে গিয়ে আজকে দেরি হয়ে গেল। আচ্ছা বসো। বলরাম, তুই যে বলিস জগা তোর সখা, তাহলে সখাকে কেউ পুজো করে নাকি? তুই কি আবার তার সাথে বড় মন্দিরে থাকার পরিকল্পনা করছিস? দামু, এভাবে কারুর ভক্তিকে নিয়ে পরিহাস করা ঠিক কথা নয়। এটা একটা বড় পাপ। অতীতে এরকম ভাবে পরিহাস করে অনেক জ্ঞানী বড় বড় দণ্ড ভোগ করেছেন। গুরুমা, ভক্তিকে নিয়ে মজা করে আগে কে কে শাস্তি পেয়েছে আপনি তাদের নাম বলুন না। সেভাবে বলতে গেলে বহু জ্ঞানী গুণীজন আছেন, কিন্তু শাম্ব বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন, কিন্তু তবুও বড় দণ্ড ভোগ করেছিলেন। গুরুমা, শাম্বকে কি দণ্ড ভোগ করেছিলেন? মাট্রু ভাই, আমরা অস্ত্র পেয়ে গেছি। এখন আমরা বলরামকে এমন শিক্ষা দেব যে ও আমাদের নাম কখনোই ভুলতে পারবে না, বুঝলে? আমার ছোলার ক্ষেতের কি অবস্থা প্রভু! আমার পরিশ্রম অর্থ মাটিতে মিশে গেল, আমার সংসার ভেসে গেল। কিভাবে সংসার প্রতিপালন করব? আরে শঙ্কর, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এসব কে করেছে আমরা জানি।
কে করেছে? হ্যাঁ, এই সব কিছু দুষ্টু বলরাম করেছে। সেই তোমার ছোলার ক্ষেতের মধ্যে ঢুকে সবকিছু খেয়ে উপরে নষ্ট করে দিয়েছে। শোনো, আমরা এখন যা বলবো তাই যদি তুমি করো তাহলে তুমি তোমার ফসলের ক্ষতিপূরণ পাবে। হ্যাঁ, আমি করব। তোমরা বলো আমি কি করব। সে কি, বলরাম তোমার ছোলার ক্ষেত নষ্ট করে দিয়েছে? হ্যাঁ সেনাপতি মশাই, আমার ছোলার ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে। গাট্টু মাট্টুকে জিজ্ঞেস করুন আপনি, ওরা নিজের চোখে দেখেছে। আজ্ঞে সেনাপতি বটকনাথ, শঙ্কর সত্যি কথা বলছে। আমরা দুজনেই নিজের চোখে দেখেছি। বলরাম, তুমি শঙ্করের ছোলার ক্ষেতে ঢুকেছিলে? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমি একা নই, আমার সাথে জগাও গিয়েছিল। ওই তো আমাকে ডেকে নিয়ে গেল। আরে কি বলরাম, তুমি নিজে ধরা পড়েছো বলে প্রভু জগন্নাথের নামেও মিথ্যে কথা বলছো? না না, আমি সত্যি বলছি, ও আমার সাথেই ছিল। সমস্ত অলংকারী পরীক্ষা করিয়ে নাও, এবং যদি কোনো কিছু ভাঙাচোরা থাকে তাহলে তা তাড়াতাড়ি সারিয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি বটুকনাথ, এই কার্যের সমস্ত দায়িত্ব তোমার উপর দেওয়া হলো। এই কার্য সুচারুরূপে সম্পন্ন করো। যথা আজ্ঞা মহারাজ। প্রধান পুরোহিত, কি দেখলেন? সব অলংকার ঠিক আছে তো? হ্যাঁ, প্রায় সমস্ত অলংকারই ঠিক আছে, কিন্তু 2-3টি অলংকার সামান্য মেরামতির প্রয়োজন আছে। মনে হচ্ছে আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত কার্য হয়ে যাবে। খুব ভালো, খুবই ভালো প্রধান পুরোহিত। হ্যাঁ, বলরাম, দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ ভেতরে কেন যাচ্ছিস? হ্যাঁ, আমি জগাকে দেখতে যাচ্ছি। না, মহিমাময়ের সঙ্গে তোর দেখা হওয়া সম্ভব নয়। কারণ হলো তার তো জ্বর এসেছে, তিনি এখন অনশন করে অন্য ঘরে আছেন। সত্যি জগার সাথে দেখা করতে পারবো না? না, কোনোভাবেই দেখা করা যাবে না। বলরাম, তোমার কি হয়েছে? পড়াশোনায় মন না দিয়ে এভাবে চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? গুরুমা, আমার বন্ধুর জ্বর হয়েছে, ওর কথা ভেবে আমার মন ভালো নেই। এতে মন খারাপ করার কি আছে? যদি তোমার বন্ধুর জ্বর হয়ে থাকে তাহলে বৈদ্যর কাছ থেকে ওষুধ এনে তোমার বন্ধুকে দাও আর তাকে সেবা শুশ্রূষা করো, দেখবে সে ঠিক হয়ে যাবে। জগার মা তো তার কাছে নেই, তার সেবা শুশ্রূষা কে করবে? না না, আমাকেই দেখাশুনো করতে হবে। ট্রু, তোমরা দুজনে যে পণ্ডিতেরা আসছে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিও, বুঝেছো? আর হ্যাঁ, মনে রেখো তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন সেনাপতি মহাশয়, যখন আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন তাহলে ধরে নিন কোনো সমস্যা ছাড়াই কাজ হয়ে যাবে। তো বল মাট্রু, ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক। আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুজনে সবকিছু সামলে নেব। আচ্ছা পণ্ডিত, বলুন তো, আমরা রত্ন সিংহাসনে যাকে বিরাজমান দেখছি, মানে যে মহাপ্রভুকে দেখছি, তিনি বাস্তবে ঠিক কে? আমার জগার বিষয়ে চর্চা হচ্ছে, চাই গিয়ে জগন্নাথের কথামৃত শুনে নিজের জীবন ধন্য করি। তুমি কি জানো না গদাধর পণ্ডিত? তাহলে শোনো।
বেদে বলে পুরুষ বলে গীতার পুরুষোত্তম, পুরুষের থেকেও বেশি উত্তম ভাগবতের নিয়ম। আরে এই যে বালক, কে তুমি? আর এখানে এসে লুকিয়ে লুকিয়ে কি শুনছিলে? তোমাকে কে অনুমতি দিয়েছে এখানে বসার? আজ্ঞে ক্ষমা করবেন, আমি বলরাম। আমি লুকিয়ে বসেছিলাম না, আমি জগন্নাথের কথা শোনার জন্য বসেছিলাম। দেখেছো পণ্ডিত, এই ছোট্ট ছেলেটার ব্যবহার কেমন, কিভাবে বড়দের মুখের ওপর জবাব দিচ্ছে। এই ওঠো, যাও এখান থেকে। ভাই গট্টু, আমি কালকে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তাই নাকি? তাহলে কি দেখলি বল? হ্যাঁ, আমি রাজা হয়ে গেছি আর আমার সঙ্গে 8 জন রানী আছে। আমি তাদের সঙ্গে চোখে কাপড় বেঁধে কানামাছি খেলছি, কিন্তু কাউকেও ছুতে পারছি না। শেষে একজন রানীকে ধরে ফেললাম, তারপর আমার ঘুম ভেঙে গেল। তারপর চোখ খুলে দেখলাম একটা কুকুর এসে আমার পাশে শুয়ে আছে আর আমি তাকে ধরে আছি। তোর যোগ্যতা অনুযায়ী তুই ঠিক জিনিসকেই ধরেছিস। তুই শুধু কুকুরের রাজাই হতে পারিস, বুঝলি? কিন্তু দেখবি একদিন আমি সত্যি কোনো রাজ্যের রাজা হব। হ্যাঁ, আমার প্রজারা আমাকে ডাকবে মহারাজ গট্টু। হ্যাঁ, আর আমি? আরে তুই তো স্বপ্নে রাজা হয়ে গেছিস, এখন আর কি দরকার? হ্যাঁ, আর যদি তুই চাস আমার সেবক হয়ে থাকতে পারিস।